কথা শেষ হতে না হতেই ঘোড়ার পায়ের টগবগ শব্দ, গাড়ির চাকার ঘর ঘর আওয়াজ এবং দোরগোড়ার ঘণ্টার ধ্বনি শোনা গেল। শীষ দিয়ে উঠল হোমস। নমস্কার। কথামানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্পরট বেশিতে আপনাকে স্বাগত। দীর্ঘ 7 মাসের অপেক্ষার পর গপ্পের আসর জমাতে আজ ফিরে এসেছেন মিস্টার শার্লক হোমস ও তার বন্ধু ডক্টর জন ওয়াটসন। স্যার আর্থার কনান ডয়েল ছিলেন পেশায় একজন চিকিৎসক। তার এক বন্ধু জোসেফ বেলের অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা দেখে মুগ্ধ হয়ে আর্থার সৃষ্টি করেন এই গোয়েন্দা চরিত্রকে, যার প্রথম আত্মপ্রকাশ আ স্টাডি ইন স্কারলেট গল্পের মাধ্যমে। এরপর হোমস ও ওয়াটসনকে নিয়ে একের পর এক গল্প ও উপন্যাস লেখেন তিনি। গপ্পডট বেশিতে আজ আমরা নিয়ে এসেছি শার্লক হোমসের অন্যতম বিখ্যাত ছোট গল্প আ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া। তাহলে শুরু করা যাক। শার্লক হোমসের চোখে তিনিই নাকি একমাত্র মহিলা পদবাচ্য স্ত্রীলোক। তার মানে এই নয় যে মেয়েটির প্রতি দুর্বলতা ছিল হোমসের। মন যার ঘড়ির কাঁটার মতো সুসংযত, কোনো ভাবাবেগ সেখানে ঠাঁই পায় না। হিসেবি মন আর তীক্ষ্ণ দৃষ্টির একটা যন্ত্র বললেই চলে তাকে। ভাবালুতার কোনো দামই নেই তার কাছে। বিচার শক্তি নাকি ঘুলিয়ে যায় এসব দুর্বলতাকে প্রশ্রয় দিলে। তা সত্ত্বেও আইরিন অ্যাডলারকে শ্রেষ্ঠ মহিলার সিংহাসনে বসিয়েছিল শার্লক হোমস। বিয়ের পর থেকেই হোমসের সঙ্গে যোগাযোগ কমে এসেছিল আমার। নিজের সংসার আর আলাদা ঘর নিয়েই তখন আমি মশগুল। হোমস সামাজিকতার ধার ধারে না। বেকার স্ট্রিটের ডেরায় রাশি রাশি বই, গোয়েন্দাগিরি আর কোকেনের নেশা নিয়ে সে রইল সম্পূর্ণ আলাদা জগতে। মাঝে মাঝে খবরের কাগজে চোখে পড়ত তার চমকপ্রদ কীর্তি কাহিনীর সংবাদ। 20শে মার্চ 1888 নতুন করে ডাক্তারি শুরু করার পর একদিন রাত্রে রুগী দেখে বাড়ি ফিরছি বেকার স্ট্রিট দিয়ে। এমন সময় চোখে পড়ল ওপরের ঘরে দ্রুত পায়চারি করছে হোমস। পর্দার গায়ে দুবার ছায়া পড়ল তার লম্বা রোগা শরীরের। দেখলাম মাথা বুকের ওপর ঝুঁকে রয়েছে, দুহাত পেছনে। অর্থাৎ কোকেনের নেশা কাটিয়ে উঠেছে হোমস, কাজের নেশায় বুঁদ হয়েছে। মাথায় সমস্যার ভূত চেপেছে বলেই এত ছটফট করছে ঘরময়। উঠে এলাম ওপরকার ঘরে। হোমস আমাকে দেখল, খুশি হলো, কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করল না। চুরুটের বাক্স এগিয়ে দিয়ে সুরাপাত্রের দিকে আঙুল তুলে দেখিয়ে বসতে বলল চেয়ারে। তারপর তন্ময় চোখে চেয়ে রইল আমার দিকে। বিয়ে করে সুখী হয়েছে দেখছি। 7.5 পাউন্ড ওজন বেড়েছে। 7 পাউন্ড? আবার ডাক্তারি শুরু করেছ? তুমি জানলে কি করে? দেখে। আরও দেখছি সম্প্রতি খুব ভিজেছ বৃষ্টিতে। আর একটা অকম্মাধারী ঝিঝ উঠেছে বাড়িতে, তাই তো? ভায়া, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি? সেকাল হলে তোমায় নির্ঘাত জ্যান্ত পুড়িয়ে মারা হতো। গত বৃহস্পতিবার গাঁয়ে গেছিলুম বটে, হেঁটে গেছিলুম, ফিরেছি অতি কষ্টে। কিন্তু জামা কাপড় পাল্টানোর পরও তুমি কি করে জানলে বলো তো? যাচ্ছে তাই ঝিটাকেও বিদেয় করেছি, অথচ তুমি। হোমস হাসল, 2 হাত ঘষে বললে, তোমার বাঁ পায়ের জুতোয় পাশাপাশি 2টো আঁচড় পড়েছে। কাদা তুলতে গিয়েছিল এমন কেউ যে ডাহা আনাড়ি, অর্থাৎ বাদলার দিনে রাস্তায় বেরিয়েছিলে এবং যে ঝিটিকে দিয়ে জুতো সাফ করিয়েছিলে ঝাল ছেড়েছে সে জুতোর উপরেই। তোমার গায়ে আয়োডোফর্মের গন্ধ, ডান হাতের বুড়ো আঙুলে সিলভার নাইট্রেটের কালচে দাগ, আর স্টেথোস্কোপ রাখার জন্যে উঁচু টুপি দেখে
অনায়াসেই বলা যায় রুগী নিয়ে ব্যস্ত রয়েছেন ডাক্তারবাবু। হেসে ফেললাম। বললাম, এত সহজ করে বললে যে মনে হলো আমারও বলা উচিত ছিল। চেয়ারে বসলো হোমস, চুরুট ধরালো, বলল, ইউ লুক বাট ডু নট অবজার্ভ। তোমার সঙ্গে আমার তফাৎ সেইখানেই। যেমন ধরো, নিচের হল ঘর থেকে এই ঘরে উঠবার সিঁড়ি তুমি দেখেছ? নিশ্চয়ই। কতবার দেখেছ? কয়েকশো বার তো বটেই। বলো তো, কটা ধাপ আছে সিঁড়িতে? হ্যাঁ, তা তো বলতে পারবো না। কিন্তু আমি পারবো, কারণ তুমি শুধু দেখেছ, ঠাহর করনি। আমি করেছি। 17টা ধাপ আছে সিঁড়িতে। আমার ব্যাপার নিয়ে তুমি লেখালেখি শুরু করেছো বলেই তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। টেবিলের ওপর থেকে একটা গোলাপি চিঠি আমার দিকে নিক্ষেপ করলো হোমস। এই নাও, জোরে পড়ো তো। চিঠির কাগজ বেশ পুরু, কিন্তু তারিখ, সই, ঠিকানা কিছুই নেই। চিঠিটা এই: আজ রাত 7:45 একটা অত্যন্ত গোলমেলে ব্যাপারে পরামর্শ করার জন্য মুখোশ পরে এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করবেন। ঘরে থাকবেন। বললাম, রহস্যের গন্ধ পাচ্ছি। তোমার কি মনে হয়? কোনো ক্লু হাতে না আসা পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছানো মারাত্মক ভুল। তা চিঠি দেখে তোমার কি মনে হয়? চিঠি যিনি লিখেছেন তিনি বড় লোক। কাগজটা রীতিমতো শক্ত, মজবুত আর দামি। খাঁটি কথা। এই কাগজ ইংল্যান্ডে পাওয়াও যায় না। আলোর সামনে ধরো তো। ধরলাম। জলছাপটা স্পষ্ট দেখতে পেলাম। 4-এর পাশে ই, একটা PG এর সঙ্গে টি। কি বুঝলে? হোমসের প্রশ্ন। কারিগরের নাম বা মনোগ্রাম? না, 4-এর সঙ্গে থাকার মানে গেসেলশাফট, জার্মান শব্দ, মানে কোম্পানি। আমরা যেমন কোম্পানিকে কং লিখি, ওরাও তেমনি গেসেলশাফটকে এইভাবে লেখে। পি মানে পেপার, আর বাকি রইল ই আর 4-এর মানেটা। সেটা ওই কন্টিনেন্টাল গ্যাজেটিয়ে দেখলেই বোঝা যাবে। তাক থেকে বাদামি রঙের ইয়া মোটা একখানা বই নামিয়ে পাতা উল্টালো হোমস। ইগ্রো, ইগ্রোনেটস, ইগ্রিয়া। আর এই হলো বোহেমিয়া। ভাষা জার্মান, কাঁচ আর কাগজের জন্য বিখ্যাত। বলো, কি বুঝলে? কাগজটা তৈরি হয়েছে বোহেমিয়ায়। এবং পত্রলেখক একজন জার্মান। চিঠি লেখার কায়দা দেখেই বোঝা যায় জার্মানরাই কথা শেষে ক্রিয়া বসায়। ভদ্রলোক কিন্তু এসে গেছেন। কথা শেষ হতে না হতেই ঘোড়ার পায়ের টকবক শব্দ, গাড়ির চাকার ঘর ঘর আওয়াজ এবং দোরগোড়ার ঘণ্টার ধ্বনি শোনা গেল। শীষ দিয়ে উঠল হোমস। বলল, দুঘোড়ায় টানা গাড়ি মনে হচ্ছে। পরক্ষণেই উঁকি দিল জানলায়। ঠিকই বলেছি। গাড়িটা জোড়া ঘোড়ায় টানা ব্রুহ্যাম্পটন। এক একটা ঘোড়ার দামই খুব কম করে 150 গিনি। ওয়াটসন, এই কেসে টাকা আছে। আমি যাই। কখনো না। কেসটা ইন্টারেস্টিং না থাকলে কিন্তু আফসোস করবে। ধীর স্থির ভারিক্কি পদশব্দ সিঁড়ি বেয়ে উঠে এসে স্তব্ধ হলো দরজার সামনে। পরক্ষণেই টোকা পড়ল পাল্লায়। বেশ জোরে গাঁট ঠোকার আওয়াজ, যেন কর্তা ব্যক্তি কেউ। প্লিজ কাম ইন, বললে হোমস। ঘরে যিনি ঢুকলেন, মাথায় তিনি রীতিমতো ঢ্যাঙা, 6.5 ফুটেরও বেশি। হারকিউলিসের মতো গরম পেটন। পোশাক দারুণ দামি, কিন্তু ভীষণ জমকালো। ইংল্যান্ডের রুচিতে আটকায়। সারা গায়ে কুবেরের সম্পদ যেন ঢেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মাথায় হ্যাট,
আধখানা মুখ কালো মুখোশে ঢাকা। একটা হাত মুখোশ ছুঁয়ে রয়েছে, যেন ঢোকবারেই মাত্র লাগালেন। মুখের নিচের দিকে প্রখর ব্যক্তিত্ব যেন ছিটকে বেরোচ্ছে। মোটা ঠোঁট আর লম্বা থুতনিতে গোঁয়ার তুমি, গা জোয়ারি আর মনের জোর বেশ স্পষ্টভাবেই ফুটে উঠেছে। রুক্ষ জার্মান উচ্চারণে বললেন, চিঠি পেয়েছেন? বলে পর্যায়ক্রমে আমার আর হোমসের দিকে তাকালেন, যেন বুঝে উঠতে পারছেন না কার সঙ্গে কথা বলবেন। বসুন। বললে হোমস। ইনি আমার বন্ধু এবং অ্যাসোসিয়েট ডক্টর ওয়াটসন। তা কার সঙ্গে কথা বলছি জানতে পারি? আমার নাম কাউন্ট ফন ক্র্যাম, বোহেমিয়ার খানদানি আদমি আমি। আচ্ছা, একে বিশ্বাস করা চলে তো? উঠে দাঁড়াতে যাচ্ছি, টেনে বসিয়ে দিল হোমস। বলল, হয় দুজনে শুনবো নয়তো শুনবো না, যা বলার ওর সামনেই বলুন। কাঁধ ছাঁকি দিয়ে কাউন্ট বললেন, তাহলে কথা দিন, অন্তত 2 বছর এই ব্যাপারে কিচ্ছু প্রকাশ করবেন না। করলে কিন্তু ইউরোপের ইতিহাস অন্যরকম দাঁড়াতে পারে। কথা দিলাম, কথা দিলাম। বললাম আমি আর হোমস। আমাকে যিনি পাঠিয়েছেন তিনি চান না আমার পরিচয় ফাঁস হয়ে যাক। মুখোশ সেই কারণেই। আমার আসল নামও আপনাকে বলিনি। জানি। কাঠখোট্টা গলায় বললে হোমস। বোহেমিয়ার আর্মস্টাইন রাজবংশের সুনাম অক্ষুণ্ণ রাখবার জন্যই এত সাবধান, এইটা জানবেন আপনি। সোফায় হেলান দিয়ে চোখ বুজে হোমস বললে, তাও জানি। অবাক হলেন রহস্যময় মক্কেল। হোমসের নাম ডাক যে অকারণে হয়নি তা যেন বুঝতে পারলেন। চোখ খুলল হোমস, বললে, মহারাজ যদি খোলসা করে সবটা বলেন তাহলে আমার দিক দিয়ে পরামর্শ দিতে সুবিধে হয়। তড়াক করে লাফিয়ে উঠলেন বিরাট দেহি আগন্তুক। দুমদাম করে ঘরময় কিছুক্ষণ চরকি পাক দিয়ে এক টানে মুখোশ খুলে নিয়ে নিক্ষেপ করলেন মেঝেতে। হ্যাঁ হ্যাঁ, আমি রাজা, অত লুকোছাপা কিসের? আমিও তাই বলি। আপনি মুখ খোলার আগেই বুঝেছিলাম আজ আমার ঘরে পায়ের ধুলো দিয়েছেন স্বয়ং ডিউক। ব্যাপারটা এতই গোপনীয় যে কাউকে বিশ্বাস করতে পারিনি। সেই প্রাগ থেকে ছদ্মবেশ ধরে আসছি। শুরু করুন। ফের চোখ বন্ধ করল হোমস। বছর 5 আগে ওয়ারশো নগরে নামকরা অভিনেত্রী আইরিন অ্যাডলারের সঙ্গে আমার আলাপ হয়। নাম শুনেছেন নিশ্চয়ই। ওয়াটসন, নামের লিস্টটা একটু বার করো তো। নামী ব্যক্তিদের যাবতীয় বৃত্তান্ত লিখে রাখত হোমস। দরকার মতো তা কাজে লাগত। আইরিন অ্যাডলারের নাম পেলাম একজন ইহুদি প্রফেসর আর মিলিটারি অফিসারের নামের মধ্যে। দাও। নিউ জার্সিতে জন্ম 1858 সালে। ইম্পিরিয়াল ওয়ারশো রঙ্গমঞ্চের মূল গায়িকা। থিয়েটার ছেড়ে দিয়ে লন্ডনে আছেন। আচ্ছা, বুঝেছি। এঁকে যেসব চিঠি লিখেছেন এখন তা ফেরত চাইছেন, এই তো? তাই বলতে পারেন। লুকিয়ে বিয়ে করেছিলেন? মোটেই না। দলিল বা সার্টিফিকেট জাতীয় কিছু আছে? একদমই না। তাহলে সে চিঠি যে আসল তা প্রমাণ করা যাবে কি করে? আমার হাতের লেখা দেখে। হাতের লেখা জাল করা যায়। আমারই তো প্যাডের কাগজ। তাও তো চুরি করা যায়। শিলমোহরটাও তো আমার। সেটাও নকল করা সম্ভব। আর আমার ফটো? সে আর এমন কি, সে তো কিনতেই পাওয়া যায়। আরে কিন্তু দুজনে একসঙ্গে আছি যে ফটোতে। সর্বনাশ, খুব কাঁচা কাজ করেছেন তো। আরে তখন কি আর কাণ্ডজ্ঞান ছিল আমার? বয়স কম, যুবরাজ ছিলাম। এই এখন তো মোটে 30 বছর বয়স আমার। ফটোটা ওর কাছ থেকে সরাতে হবে। সে চেষ্টাও কি করিনি, পারিনি। তাহলে কিনে নিন। বেচবে না। চুরি করান। 5 বার চেষ্টা করেছি। 2 বার চোর দিয়ে, একবার দেশ থেকে বেরোনোর সময় মালপত্র সরিয়ে, আর 2 বার পথে খাপটি মেরে থেকে। একবারও পাইনি। একটা ছবি নিয়ে উনি ঠিক কি করতে চান? স্ক্যান্ডিনেভিয়ার রাজকন্যার সঙ্গে শিগগিরই বিয়ে হবে আমার।
মেয়েটি যদি জানতে পারে আমার চরিত্র ভালো নয়, বিয়ে ভেঙে যেতে পারে। আইরিন অ্যাডলার ছবিখানা সেইখানেই পাঠাবে বলেছে। পাঠিয়ে দেননি তো? না না, বিয়ের কথা যেদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সেই দিন পাঠাবে, অর্থাৎ সামনের সোমবার। হাই তুলে হোমস বললে, তাহলে 3টে দিন পাচ্ছি হাতে। আপনি লন্ডনেই আছেন তো? হ্যাঁ, ল্যাংখামায় পাবেন আমাকে। ঠিক আছে, তাই হোক। খবর সেখানেই দেব। দেনা পাওনার ব্যাপারটা কি হবে? যা যা বলবেন তাই হবে। আমার রাজ্যের খানিকটা দিয়ে দিতে পারি ওই ফটোর দাম হিসেবে। হাত খরচ? একটা চামড়ার ব্যাগ বার করে টেবিলে রাখলেন গ্র্যান্ড ডিউক। হ্যাঁ, এই যে, এর মধ্যে 300 মোহর আর 700 পাউন্ডের নোটও আছে। রসিদ লিখে দিল হোমস। আর আইরিন অ্যাডলারের ঠিকানাটা আছে? ব্রায়ানি লজ, সার্পেন্টাইন অ্যাভিনিউ, সেন্ট জনস উড। ফটোটা ক্যাবিনেট সাইজের? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, গুড নাইট। শিগগিরই খবর পাবেন। গাড়ির আওয়াজ দূরে মিলিয়ে গেল। হোমস বলল, কাল দুপুর 3টে নাগাদ চলে এসো, এই নিয়ে কথা বলা যাবে এখন। পরদিন ঠিক 3টেয় গেলাম। হোমস সকাল 8টায় বেরিয়েছে, তখনও ফেরেনি। আগুনের চুল্লির ধারে বসে রইলাম ফেরার পথ চেয়ে। ঘড়িতে ঢং ঢং করে 4টে বাজতেই দরজা খুলে ঢুকলো একজন কদাকার সহিস। পোশাক নোংরা, মুখে দাড়িগোঁফ, চোখ রাঙা, ভাবভঙ্গি মাতালের মতন। 3বার আপাদমস্তক চোখ বোলানোর পর চিনলাম বহুরূপী হোমসকে। শোবার ঘর থেকে 5 মিনিট পরেই বেরিয়ে এলো টুইট স্যুট পরা ভদ্রলোক চেহারায়। আগুনের সামনে পা ছড়িয়ে বসে পেট ফাটা হাসি হাসলো বেশ কিছুক্ষণ ধরে। ব্যাপারটা কি শুধুই আমি। দারুণ মজা হয়েছে আজ সকালে। আইরিন অ্যাডলারের বাড়ি পাহারা দিচ্ছিলে বুঝি? ঠিক, সহিসের ছদ্মবেশে বেরিয়েছি সকাল 8টায়। গাড়োয়ান আর সহিসে খুব মাখামাখি সম্পর্ক থাকে, খবর পেতে অনেক সুবিধে হয়। ব্রায়নি লজ বাড়িটা দোতলা, রাস্তার উপরেই, পেছনে বাগান, ডান দিকে সাজানো বসবার ঘর, বড় জানালা। বাগানের পাঁচিল বরাবর একটা নোংরা গলি ঢুকেছে ভেতরে। সহিসরা ঘোড়া দলাই মলাই করছে সেখানে। আমিও হাত লাগালাম। বিনিময়ে পেলাম 2টো পেনি, আধা বোতল মদ, তামাক আর আইরিন অ্যাডলার সম্পর্কে অনেক খবর। ভদ্রমহিলা একেবারে নির্ঝঞ্ঝাট। ভোরে বেড়াতে যাওয়া আর কনসার্টে গান গাইতে যাওয়া ছাড়া রাস্তায় বেরোন না। 7টায় ফিরে ডিনার খান। পুরুষ বন্ধু শুধু একজনই, সুপুরুষ, প্রাণশক্তিতে ভরপুর, গায়ের রং গাঢ়, রোজ আসেন। পেশায় উকিল, নাম গডফ্রে নটন। খটকা লাগলো। আইরিন অ্যাডলারের সঙ্গে তাঁর সম্পর্কটা স্রেফ উকিলের সঙ্গে মক্কেলের সম্পর্ক না, ভালোবাসাবাসির ব্যাপারও আছে। প্রথমটা যদি ঠিক হয় তাহলে ফটো তাঁর হেফাজতেই আছে, অর্থাৎ তদন্তের ক্ষেত্র আরো বাড়ল। ভাবছি কি করব, এমন সময় একটা গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে। লাফিয়ে নামলেন এক ভদ্রলোক। চেহারা দেখেই বুঝলাম ইনি গডফ্রে নটন। ব্যস্ত সমস্তভাবে গাড়োয়ানকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে বলে ঝিয়ের পাশ দিয়ে বোঁ করে ঢুকে গেলেন ভেতরে, যেন হরদম যাতায়াত আছে বাড়িতে। ভেতরে রইলেন আধ ঘন্টা। জানালা দিয়ে দেখলাম হনহন করে পায়চারি করছেন আর হাত পা নেড়ে উত্তেজিতভাবে কথা বলছেন। আইরিন অ্যাডলারকে খুব একটা দেখা গেল না। তারপর বেরিয়ে এলেন আগের চেয়েও ব্যস্তভাবে। গাড়োয়ানকে হেঁকে বললেন, 20 মিনিটের মধ্যে রিজেন্ট স্ট্রিট হয়ে সেন্ট মনিকা চার্চে যেতে হবে। আধগিনি বকশিস পাবে।
পিছু নেব কিনা ভাবছি, এমন সময় একটা ঝকঝকে গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে। খুব তাড়াহুড়ো করে ঘোড়া জোটানো হয়েছে গাড়িতে। কোর্টের বোতাম লাগানোর সময়ও পাইনি কোচওয়ান। ঝড়ের মতো হল ঘর থেকে বেরিয়ে এলেন আয়রন অ্যাডলার। গাড়িতে উঠেই হেঁকে বললেন, 20 মিনিটের মধ্যে সেন্ট মনিকার গির্জায় চলো। আমি 8 পাউন্ড অব্দি বকশিস দেবো তোমাকে। ঠিক এই সময় একটা ছ্যাঁকড়া গাড়ি এসে গেল সামনে। তড়াক করে লাফ মেরে ঢুকে গেলাম গাড়ির ভেতরে। চিৎকার করে বললাম, সেন্ট মনিকার গির্জায় চলো, 20 মিনিটের মধ্যে যেতে পারলে 8 পাউন্ড বকশিস পাবে। উল্কা বেগে গাড়ি পৌঁছলো গির্জার সামনে। ভিতরে ঢুকে দেখলাম আয়রিন অ্যাডলার, গডফ্রে নর্টন আর পাদ্রি ছাড়া কেউ নেই। বেদির সামনে দাঁড়িয়ে 3 জনে। আমাকে দেখে কিন্তু 3 জনেই দৌড়ে এলো আমার দিকে। আমি তো অবাক। গডফ্রে নর্টন টানতে টানতে আমাকে বেদির কাছে নিয়ে গেলেন। চলে এসো, চলে এসো, তোমাকেই দরকার। আর মোটে 3 মিনিট বাকি। সাক্ষী না থাকলে আইনের ফাঁক থেকে যাবে যে। পর মুহূর্তে শুনলাম বিড়বিড় করে মন্ত্র পড়া হচ্ছে আমার কানের কাছে, এবং আমিও তা দিব্যি আউড়ে যাচ্ছি। যা জানি না তা সাক্ষী দিচ্ছি, অর্থাৎ গডফ্রে নর্টন আর আইরিন অ্যাডলারের বিয়েতে মধ্যস্থতা করছি। চোখের নিমেষে বিয়ে হয়ে গেল। সবাই খুব খুশি। 1 পাউন্ড পুরস্কার পেলাম পাদ্রির কাছে। ব্যাপারটা বুঝলাম। সাক্ষী ছাড়া বিয়ে দেওয়া যাচ্ছিল না। রাস্তা থেকে সাক্ষী আনতে গেলে সময় পেরিয়ে যেত, তাই আমাকে পেয়ে বলতে গিয়েছে সকলে। এত হাসছিলাম সেই কারণেই। তারপর শুধুই আমি। গির্জার বাইরে এসে দুজনে দুদিকে যাওয়ার আগে গডফ্রে নর্টন বলে গেলেন সন্ধে নাগাদ রোজকার মতো আসবেন। কোণে ফিরলেন বাড়িতে। আমিও এলাম এখানে তোড়জোড় করতে। কিসের তোড়জোড়? খেয়ে নিয়ে বলবো, পেটে আমার আগুন জ্বলছে ভাই। আর বিকেলে তোমাকে দরকার। কাজটা কিন্তু বেআইনি, ধরা পড়ার সম্ভাবনাও আছে। রাজি? 100 বার। উদ্দেশ্য মহৎ হলে সব কিছুতেই রাজি, কিন্তু মতলবটা কি তোমার? খাবার এসে গেল। খেতে খেতে হোমস বললে, উদ্দেশ্য সত্যিই মহৎ। এখন 5টা বাজে। 2 ঘন্টা পরে ব্রায়নি লজে পৌঁছাবো আমরা। আইরিন অ্যাডলার তখন খেতে ফিরবেন। তারপর আমি ভিতরে যাব, আর তুমি বাইরে থাকবে। বসবার ঘরে জানলার পাশে দাঁড়িয়ে থাকবো, আর হাতে এই জিনিসটা রাখবে। চুরুটের মতো একটা লম্বাটে বস্তু বাড়িয়ে দিল হোমস। সামান্য স্মোক বম্ব। ছুড়ে দিলেই আপনার থেকে চলে ওঠে। 4-5 মিনিট পরে জানলা খুললে তুমি আমার হাতের দিকে নজর রাখবে। যখন দেখবে এইভাবে হাত নাড়ছি, বিশেষ একটা হস্তভঙ্গি করে হোমস বললে, বোমাটা জানলা গলিয়ে ভেতরে ছুড়ে দিয়ে আগুন আগুন বলে চেঁচিয়ে উঠবে। ভিড় জমে উঠলেই সরে পড়বে ওখান থেকে। রাস্তার অন্যদিকে গিয়ে দাঁড়িয়েও। 10 মিনিট পরে আমি আসবো সেখানে। বুঝেছ? হ্যাঁ। শোবার ঘরে গেল হোমস। ফিরে এলো পাদ্রির ছদ্মবেশে। শুধু পোশাক নয়, চোখ মুখের চেহারা পর্যন্ত পাল্টে গিয়েছে। হোমস অপরাধতাত্ত্বিক হওয়ায় অভিনয় জগৎ হারিয়েছে একজন কুশলী শিল্পীকে, বিজ্ঞান জগৎ হারিয়েছে একজন চুল চেরা বিশ্লেষককে। বেকার স্ট্রিট থেকে বেরোলাম 6:15। ব্রায়নি লজের সামনে যখন পৌঁছলাম তখন ল্যাম্পপোস্টের আলো জ্বলে উঠেছে। বাড়ির সামনেটা যত ফাঁকা হবে ভেবেছিলাম, দেখলাম তা নয়। বেশ কিছু লোক এদিক সেদিকে হয় আড্ডা মারছে, নয় ঘোরাফেরা করছে। হোমস বলল, ওয়াটসন, নর্টন অ্যাডলার বিয়ের ফলে আমাদের কাজ কিন্তু সহজ হয়ে এলো। আইরিন অ্যাডলার এখন কখনোই চাইবেন না ছবিটা গডফ্রে নর্টনের চোখে পড়ুক, কিন্তু রেখেছেন কোথায় সেইটাই এখন সমস্যা। কোথায় বলে মনে হয় তোমার? সঙ্গে যে রাখেননি সে বিষয়ে সন্দেহ নেই। ক্যাবিনেট সাইজ ছবি মেয়েরা পোশাকের মধ্যে লুকিয়ে রাখতে পারে না। তাছাড়া যে কোনো মুহূর্তে গ্র্যান্ড ডিউকের লোক তাকে ধরে সার্চ করতেও পারে।
তাহলে কারো কাছেও রাখেননি, কারণ ছবিটা কয়েকদিনের মধ্যেই দরকার হবে। তাছাড়া মেয়েরা যখন কিছু লুকোয় নিজেরাই লুকিয়ে রাখে, কারো সাহায্য নেয় না, বিশেষ করে যাদের আত্মবিশ্বাস আছে। কাজেই ধরে নিচ্ছি তার নাগালের মধ্যেই আছে ছবিটা, অর্থাৎ বাড়ির মধ্যে। কিন্তু বাড়িও তো খোঁজা হয়েছে। ওটাকে খোঁজা বলে না। তুমি কি করে খুঁজবে? আমি তো খুঁজবো না, তবে উনিই দেখিয়ে দেবেন। ওহ, ওই যে গাড়ি এসে গেছে। মোড়ের মাথায় দেখা গেল গাড়ির আলো এসে দাঁড়ালো বাড়ির সামনে। সঙ্গে সঙ্গে প্রাপ্তিযোগের আশায় একজন নিচু ক্লাসের লোক দৌড়ে এসে খুলে দিল দরজা। দৌড়ে এলো আরও একজন। প্রথম জনকে ধাক্কা মেরে সরিয়ে দিল বকশিসটা নিজেই নেওয়ার আশায়। লেগে গেল ঝগড়া। ছুটে এলো আরও অনেকে। দুটো দল হয়ে যেতেই শুরু হলো হাতাহাতি, ঘুষোঘুষি, লাঠালাঠি। হোমস দৌড়ে গেল আইরিন অ্যাডলারকে বাঁচাতে, কিন্তু লাঠি খেয়ে কাতর হয়ে লুটিয়ে পড়ল রাস্তায়। রক্ত ঝরতে লাগলো মুখ বেয়ে। দেখেই ফর্সা হয়ে গেল হামলাবাজরা। অন্যদিক থেকে কয়েকজন ছুটে এসে ঘিরে ধরল জখম পাদ্রিকে। আইরিন অ্যাডলার ততক্ষণে সিঁড়ি বেয়ে উঠে গিয়েছেন। সেখান থেকেই জিজ্ঞেস করলেন, চোটটা কি মারাত্মক? কেউ বলল শেষ হয়ে গিয়েছে। কেউ বললে না না, এখনো মরেনি, নিঃশ্বাস পড়ছে, তবে হাসপাতাল পর্যন্ত টিকবে কিনা সন্দেহ। আরেকজন বললে ভেতরে নিয়ে যাব। নিশ্চয়ই, বসবার ঘরে এনে ওই সোফাটায় শুইয়ে দাও। ধরাধরি করে হোমসকে নিয়ে গিয়ে শুইয়ে দেওয়া হলো সোফায়। আলো জ্বলল বটে, জানলার পর্দা টানা হলো না। দেখলাম ভদ্রমহিলা নিজে শুশ্রূষা করছেন আহত পাদ্রীকে। ধোঁয়া বোমা হাতে নিয়ে তৈরি হলাম, সংকেত পেলেই ছুঁড়ব। কষ্টে সৃষ্টে সোফায় উঠে বসেছে হোমস। বাতাসের অভাবে বুক যেন ফেটে যাচ্ছে। একজন ঝি গিয়ে খুলে দিল জানলা। সঙ্গে সঙ্গে সেই বিশেষ কায়দায় হাত তুলল হোমস, এবং আমিও ধোঁয়া বোমা ঘরের মধ্যে ছুঁড়ে দিয়েই চেঁচিয়ে উঠলাম, আগুন আগুন করে। একই সঙ্গে সমস্বরে আকাশ ফাটা চিৎকার আরম্ভ করলো রাস্তার লোকজন। গল গল করে পুঞ্জীভূত ধোঁয়া বেরিয়ে এলো জানলা দিয়ে। প্রচণ্ড হট্টগোলের মধ্যে কেউ কেউ টেনে লম্বা দিল সেখান থেকে। তারই মাঝে শুনলাম হোমসের গলা, আগুন ফাগুন নাকি সব বাজে কথা, নিশ্চয়ই কেউ ভয় দেখাচ্ছে। সরে এলাম রাস্তার কোণে। 10 মিনিট দাঁড়ালাম। হোমস এসে আমাকে টেনে নিয়ে দ্রুত পদক্ষেপে এগিয়ে চলল বাড়ির দিকে। সাবাস ওয়াটসন। ফটোটা কোথায় আছে জেনে ফেলেছি। কি করে জানলে? উনি দেখিয়ে দিলেন। কি সব বলছো? আমি তো কিছুই বুঝছি না। রাস্তার লোকগুলো যে আমার ভাড়াটে অভিনেতা তা নিশ্চয়ই বুঝেছ। সন্দেহ হয়েছিল। গোলমালের শুরুতে দৌড়ে গিয়েই দুহাত মুখে রগড়ে নিয়েছিলাম। আগে থেকেই লাল রং মেখে নিয়েছিলাম হাতে। জখম হওয়ার ভান করতেই বৈঠকখানা ঘরে না ঢুকেই পারলেন না ভদ্রমহিলা। বাড়ির কোন ঘরে ফটো লুকিয়েছেন তা তো ঠিক জানতাম না। বসবার ঘরও হতে পারে, আবার শোবার ঘরও হতে পারে। সেটা জানবার জন্যই ঘরের মধ্যে স্মোক বম্ব ছোঁড়ালাম তোমাকে দিয়ে। বাড়িতে আগুন লাগলে মেয়েরা আগে সবচেয়ে দামি জিনিস বাঁচাতে ছুটে যায়। মায়েরা দৌড়ায় বাচ্চার দিকে, কুমারীরা গয়নার দিকে। আইরিন অ্যাডলার দৌড়ালেন ঘন্টার দড়ির ওপরকার একটা আলগা তক্তার দিকে। আধখানা টেনে সরাতে ভেতরকার ফাঁকে দেখলাম ফটোটা। তারপরেই যখন বললাম আগুন লাগেনি, উনি যেখানকার ফটো সেখানেই রেখে দিয়ে স্মোক বম্বটার দিকে একবার তাকিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। সেই ফাঁকেই ছবিটা সরিয়ে নিলে হতো, কিন্তু কোচোয়ান লোকটা ঘরে ঢুকে এমন কটমট করে চেয়ে রইল আমার দিকে যে ভরসা হলো না। যাই হোক, বেশি তাড়াহুড়ো না করাই ভালো। এবার কি করবে? কাল সকাল 8টায় খোদ মহারাজাকে নিয়ে যাব আইরিন অ্যাডলারের বসার ঘরে। উনি অবশ্য নেমে এসে আমাদের কাউকেই দেখতে পাবেন না।
সেই সঙ্গে দেখবেন ফটো নেই খুপড়ির মধ্যে। আমি চাই মহারাজ নিজের হাতে ছবি উদ্ধার করুন। আর দেরি নয়, এক্ষুনি লিখে জানাচ্ছি মহারাজকে। বেকার স্ট্রিটে পৌঁছে গেলাম কথা বলতে বলতে। দরজার সামনে দাঁড়িয়ে চাবির জন্য পকেটে হাত দিল হোমস। অমনি কানের কাছে শুনলাম স্বাগত ভাষণ। গুড নাইট মিস্টার শার্লক হোমস। রাস্তায় তখন গম গম করছে লোকজন। মনে হলো আলস্টারধারী শীর্ণকায় এক ছোকরার দিক থেকে ভেসে এলো কথাটা। হনহন করে আমাদের পাশ দিয়ে চলে গেল সে সামনে। সেন দৃষ্টিতে সেদিকে চেয়ে মৃদুস্বরে হোমস বললে, গলাটা তো চেনা মনে হচ্ছে, কিন্তু লোকটাকে। সে রাতে আর বাড়ি ফিরলাম না, বেকার স্ট্রিটের বাড়িতেই থেকে গেলাম। পরের দিন সকালে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন বোহেমিয়ার গ্র্যান্ড ডিউক। ঢুকেই হোমসের কাঁধ খামচে ধরে ব্যগ্র কণ্ঠে বললেন, পেয়েছেন ওটা? এখনো পাইনি, কিন্তু এবার পাবেন। তাহলে চলুন, আর দেরি নয়। নেমে এলাম নিচে। ক্রোহ্যাম গাড়িতে চেপে রওনা হলাম ব্রায়ানি লজের অভিমুখে। যেতে যেতে হোমস বললে, আইরিন অ্যাডলারের বিয়ে হয়ে গেছে। বলেন কি? কবে? গতকাল। কার সঙ্গে? উকিল গডফ্রে নর্টনের সঙ্গে। কিন্তু আইরিন কি তাকে ভালোবাসে? আশা করি বাসেন, আর বাসেন বলেই তিনি আপনাকে আর ভালোবাসেন না। তাই আপনার ভালো মন্দ নিয়ে তাঁর আর মাথা ব্যথাও থাকবে না। বোবা হয়ে গেলেন গ্র্যান্ড ডিউক। বিষাদ আবরণে আবৃত রইলেন পথের বাকিটুকু। উদ্বেলিত আবেগ প্রকাশ করলেন না বাইরে। ব্রায়ানি লজের সামনে গিয়ে দেখি দরজা খোলা। সিঁড়িতে দাঁড়িয়ে একজন বুড়ি ঝি। আমাদের দেখেই তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আপনি কি মিস্টার শার্লক হোমস? চমকে উঠল হোমস। বলল, হ্যাঁ, আমি শার্লক হোমস। দিদিমণি আজ ভোর 5:15 ট্রেনে চলে গেছেন। স্বামীকে নিয়ে গেছে, বলে গেছেন আপনি আসতে পারেন। সে কি, ইংল্যান্ড ছেড়ে গেছেন নাকি? ফ্যাকাশে হয়ে গেল হোমস। মনে হলো এই বুঝি টোলে পড়ে যাবে। হ্যাঁ, আর ফিরবে না। কাগজপত্রগুলো? গলা ভেঙে গেল গ্র্যান্ড ডিউকের। ঝিকে ঠেলে সরিয়ে বসবার ঘরে ঢুকে পড়ল হোমস। তছনছ অবস্থা ঘরের। দেরাজগুলো খোলা, তাক ফাঁকা। ঘন্টার দড়ির ওপরের ঢিলে তক্তাটা ভেঙে ফেলল হোমস। ভেতর থেকে বার করলো একটা ফটো আর একটা চিঠি। ফটোটা আইরিন অ্যাডলারের, চিঠিটা শার্লক হোমসের। খামের ওপরে নামের তলায় লেখা, শার্লক হোমস না আসা পর্যন্ত যেন এই চিঠি এখানেই থাকে। এক টানে খাম ছেড়ে ফেলল হোমস। রাত 12টার সময় লেখা হয়েছে চিঠি। হুমড়ি খেয়ে একই সাথে পড়লাম তিনজনে। ডিয়ার মিস্টার শার্লক হোমস, আপনার কাজের ধারাই আলাদা, শতমুখে প্রশংসা করতে হয়। আগুন আগুন চিৎকার শোনার আগে পর্যন্ত বুঝিনি আপনার ফাঁদে পড়েছি। বুঝলাম যখন তখন খটকা লাগলো। কিছুদিন আগে শুনেছিলাম ছবি উদ্ধারের জন্য আপনার দ্বারস্থ হতে পারেন মহারাজ। তাই কোচওয়ানকে আপনার পাহারায় রেখে ওপরে গিয়ে পুরুষ মানুষের ছদ্মবেশ ধরলাম। জানেন তো, অভিনয় জিনিসটা আমি ভালোভাবেই রপ্ত করেছি এবং বহুবার দেখেছি পুরুষের ছদ্মবেশেই কাজ হয় বেশি। আপনার পেছন ধরে বাড়ি পর্যন্ত এসে যখন দেখলাম সত্যিই আপনি শার্লক হোমস, তখন বিবেচকের মতো গুড নাইট জানিয়ে তৎক্ষণাৎ রওনা হলাম স্বামীর সাথে পরামর্শ করার জন্য। ঠিক করলাম এরকম দুর্ধর্ষ প্রতিপক্ষের খপ্পর থেকে রেহাই পেতে হলে দেশ ছেড়ে চম্পট দেওয়া ছাড়া আর পথ নেই। তাই কাল সকালে উঠে দেখবেন আমি নেই। ছবি নিয়ে দুর্ভাবনা করতে হবে না গ্র্যান্ড ডিউককে। আমাকে ভালোবেসে যিনি বিয়ে করেছেন তিনি ওর চাইতে উঁচু জগতের মানুষ। রাজা হয়ে যে আঘাত উনি আমাকে দিয়েছেন তার পাল্টা আঘাত আমি দেব না, তবে ছবিটাও দেব না। ভবিষ্যতে রক্ষা কবচ হিসেবে রাখব। তার বদলে অন্য একটা ছবি রেখে গেলাম, ইচ্ছে হলে উনি নিতে পারেন,
সিনসিয়ারলি আইডেন নটন অ্যাডলার। উচ্ছ্বাসে ফেটে পড়লেন গ্র্যান্ড ডিউক। মেয়ের মতো মেয়ে, একেবারে রানী হওয়ার উপযুক্ত, কিন্তু ওই যে সমশ্রেণীর না, এই যা দুঃখ। উচ্ছ্বাস না দেখিয়ে হোমস বললে, আমিও তাই দেখছি। উনি আপনার সমান শ্রেণীর নন। আফসোস রয়ে গেল কেসটাকে এর চাইতে ভালোভাবে শেষ করা গেল না বলে। বলেন কি? এর চাইতে ভালো শেষ হয় নাকি আর? আইরিন অ্যাডলার কথার খেলাপ করে না। ফটোটা পুড়ে ছাই হয়ে গেলেও এত নিশ্চিন্ত থাকতাম না। বলুন বলুন, আপনি শুধু কি পুরস্কার চান আপনি? এই আংটিটা যদি দিই? বলে আঙুল থেকে মরকত আংটি খুলে নিলেন গ্র্যান্ড ডিউক। আংটির চেয়েও দামি জিনিস কিন্তু রয়েছে আপনার কাছে। হ্যাঁ, কি বলুন তো? এই যে এই ছবিটা। আইরিনের ফটো আপনি রাখবেন? বেশ তো, নিন। হেঁট হয়ে অভিবাদন জানিয়ে আমাকে নিয়ে বাড়ি মুখ রওনা হলো হোমস। পেছনে ফিরেও দেখল না প্রতি অভিবাদন জানাচ্ছেন গ্র্যান্ড ডিউক। এই ঘটনার পর থেকেই মেয়েদের বুদ্ধির দৌড় নিয়ে ব্যঙ্গ করা ছেড়ে দিয়েছে হোমস। কথামানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ শুনলেন স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমস কাহিনী আ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া। শার্লক হোমসের চরিত্রে শ্রমণ, মিস আইরিন অ্যাডলারের ভূমিকায় রীতিরেখা, গডফ্রে নর্টনের ভূমিকায় হৃদাকাশ, ঝিয়ের ভূমিকায় প্রিয়াঙ্কা, ডিউক দ্য 13th ও গল্পের সূত্রধার আমি সৌহার্দ্য, ডক্টর ওয়াটসনের চরিত্রে এবং গল্প পাঠে অনির্বাণ। আজকের গল্পের শাব্দিক সম্পাদনায় ছিল হৃদাকাশ, প্রচার ও বিপণনের রীতিরেখা, গল্পের প্রচারচিত্র প্রস্তুতি ও পর্ব পরিচালনায় অনির্বাণ। শেষ হল আ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া। হোমস ও ওয়াটসন জুটি ফিরে আসবে নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে। ততদিন শুনতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল গপ্প.বেশি। ধন্যবাদ।